প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার টার্গেট এখন নতুন রূপে আরো এগিয়ে। তো আজকে যে তোমাদের সেশনটা চলে এসেছে, আজকে মেন সেশনে চলে এসেছি, সেটা হচ্ছে ক্লাস 10 এর গণিত। আর আজকে তোমাদের করাবো যেটা, সেটা হচ্ছে 12 নম্বর চ্যাপ্টার, যার মধ্যে আছে গোলক। আর গোলকের মধ্যে তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ বা শর্ট প্রশ্ন যেগুলো আসে, সেগুলো কি করে সেকেন্ডের মধ্যে তুড়ি দিয়ে অঙ্ক করতে পারো তোমরা, সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তো তোমরা কেউ কিন্তু লাস্ট পর্যন্ত সবাই থাকবে, কেউ স্কিপ করে চলে যাবে না। নিজেদের বন্ধুদেরকে আরো ডেকে নিয়ে আসো, যে যুদ্ধ শুরু হয়ে গেছে ক্লাস 10 এ। আগে চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো যারা নতুন আছো। তো চলো শুরু করছি। প্রথমে কিছু বেসিক ইনফরমেশন দেবো, তারপর তোমাদের চলে আসবো নিয়ে শর্ট ট্রিক্স, যাতে করে পরীক্ষার খাতায় প্রত্যেকটা অঙ্কে 1 নম্বর করে যদি থাকে, তাহলে কিন্তু তার জন্য তোমরা পরীক্ষার খাতায় সময় পাবে 2 মিনিট। কিন্তু এই 2 মিনিট কিন্তু মোটেই লাগবে না। যে কটা তোমরা শর্ট প্রশ্ন পাবে, যদি 10টা শর্ট প্রশ্ন থাকে, তাহলে কিন্তু সেই 10টা শর্ট প্রশ্ন 5 মিনিটের মধ্যে তোমাদের করে দেবো। 15 মিনিট টাইম বেঁচে যাবে, তোমরা কিন্তু সেটা অন্য জায়গায় কাজে লাগাতে পারবে। তো চলো আজকে শুরু করি প্রথম গোলক চ্যাপ্টার দিয়ে। তা গোলকের মধ্যে আসার আগে কিছু গোলকের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা একটুখানি দেখে নিই। প্রথমে একটুখানি বেসিক ইনফরমেশন দেবো, তারপর আসবো শর্ট। আসল খেলা কিন্তু পরে। তো গোলকের মধ্যে সবার প্রথম একটা গোলক যদি আমি আঁকি, এটা একটা বৃত্ত, কিন্তু এটাই যদি থার্ড ডাইমেনশন 3D তে করে দেওয়া হয়, তাহলে কি হবে? এটা একটা গোলক হয়ে যাবে। গোলকটা কি? একটা বল। আমাদের যে নিত্যদিনের অনুযায়ী একটা ফুটবল একটা গোলক, তাই না? তো এই বলটা হচ্ছে কি একটা গোলক। এই বলের মধ্যে কি হবে, কি কি সূত্র হতে পারে? একটা ব্যাসার্ধ হয় বলের, কি হয়? একটা ব্যাসার্ধ হয়, যাকে আমরা আর দিয়ে ডিনোট করি। বোঝা গেছে কি বললাম? বলের কি হয়? একটা ব্যাসার্ধ হয়, যাকে আমরা কি করি? আর দিয়ে ডিনোট করি। পরীক্ষার সময় কিন্তু তোমাদের এখান থেকে অনেক রকমের প্রশ্ন আসে শর্ট প্রশ্ন হিসেবে। যেমন যদি পরীক্ষার সময় বলা হয় শূন্যস্থান পূরণে যে একটি একতল বিশিষ্ট ঘনবস্তু হলো ড্যাশ, তখন কি হবে? গোলক। দেখো, বর্গক্ষেত্র যদি আমি একটা ঘনবস্তু যদি আঁকি, যদি একটা মনে করো ডাইস আঁকছি বা একটা বাক্স আঁকছি, তাহলে এক্ষেত্রে কিন্তু 6খানা তল থাকে, তাই না? কিন্তু গোলকের ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র তল। তাহলে একটা একতল বিশিষ্ট ঘনবস্তুর নাম লেখো, তাহলে কি হয়ে যাবে? সেটা গোলক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? গোলক হয়ে যাবে। মনে করো একটা বলকে যদি, নিরেট বল, লোহার বল নিরেট, তাকে যদি আমি মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অর্ধগোলক। সেটা কি হয়ে যাবে? অর্ধগোলক। এখানে কিন্তু আর একটা তল নেই, এখানে একখানা তল রয়েছে আর নিচে একখানা তল রয়েছে। অর্ধগোলক কিন্তু 2 তল বিশিষ্ট ঘনবস্তু। আর দুটো তলের মধ্যে কি, উপরের যে তলটা সেটা হচ্ছে বক্রতল, আর নিচের তলটা হচ্ছে কি? সমতল। গোলকের মধ্যে একটাই তল, সেটা হচ্ছে কি? বক্রতল। এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে। তো এবার দেখবো ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যখন পরিধি অবধি কখনো কোনো একটা সরল রেখা টানা হয়, তখন সেটা হয়ে যাচ্ছে কি? ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কিন্তু আমরা আর দিয়ে ডিনোট করে থাকি। আচ্ছা, এক পরিধি থেকে অপর পরিধি অবধি কোনো একটা সরল রেখা যা কেন্দ্রের মধ্যে থেকে যাবে, তাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। তাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। ব্যাস কিন্তু ব্যাসার্ধের দ্বিগুণ হয়। ব্যাস কি হয়? ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তো যখনই কোনো প্রশ্ন কিন্তু এমন এমন আসবে যে কোনো একটি গোলকের ব্যাস 16 সেন্টিমিটার, তখন কিন্তু সেখান থেকে আমাকে ব্যাসার্ধ বের করার জন্য 16/2 = 8 সেন্টিমিটার বার করতে হবে। তো এগুলো তো তোমরা ছোটবেলা থেকেই শিখে এসেছো, কারণ কি এখন ঘনবস্তু পড়ছো, তার আগে যখন বৃত্ত পড়েছি তখন আমরা একই জিনিসই পেয়েছিলাম এখান থেকে। তো এখান থেকে আমাদের যে সূত্রগুলো মনে রাখতে হবে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে 1 নম্বর, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? এটা হবে 4πr²। 4πr²। তোমরা কিন্তু যারা প্রত্যেকে কিন্তু লিখে নেবে এগুলো। গোলকের আয়তন কি হবে? আয়তন হবে 4/3πr³। এটা হচ্ছে কি? গোলকের আয়তন। তো এখান থেকে মেইনলি এই দুখানা সূত্রই তোমাদের পড়তে হবে। যারা যারা এখন সূত্রটা টুকবে তারা কিন্তু টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে রাখো একটা, কারণ কি এরপর এই জায়গাটা মুছে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাব। বোঝা গেছে? তাহলে এবার দেখছি এটা কি? গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার যদি আমি একটা অর্ধগোলক আঁকি, তাহলে কি হবে দেখে নাও। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমি এখানে তার আগে একটা অর্ধ লিখে দিই, যারা যারা লিখুনি কিন্তু আগে এটা লিখে নাও। আগে গোলকেটা লিখবে, তারপর কিন্তু অর্ধগোলকেটা লিখবে। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? টোটালটা কি ছিল? 4πr²। যদি আমি ভাগ করে দিই, তাহলে কি হবে? সমান দুটো ভাগে ভাগ হয়ে যাবে। বাই 2 করে দিলাম, এখান থেকে 2 দিয়ে কেটে যাবে।
2πr² তো থাকছে, কিন্তু অর্ধগোলকে যে সমগ্রতলের ক্ষেত্রফল এই একখানা যে পার্ট থাকছে এটাও কিন্তু রাউন্ড, নিচে কিন্তু এটাও কিন্তু রাউন্ড, এটাও একটা বৃত্ত। তা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি πr², তাহলে এটা হয়ে যাবে 3πr²। এটা কিন্তু সূত্রকার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার যদি অর্ধগোলকের আয়তনের সূত্রতে বলি, অর্ধগোলের আয়তনের সূত্র কি হবে, জাস্ট বাই 2 করে দেবো, আর কিচ্ছু না। 2 দিয়ে এটা যদি কেটে দিই তাহলে হয়ে যাবে 2/3πr³। এটা হচ্ছে অর্ধগোলকের সূত্র, অর্ধগোলকের আয়তনের সূত্র। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র হচ্ছে কি 2/3πr³, গোলকের আয়তনের সূত্র কি ছিল 4/3πr³। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি হচ্ছে 3πr², গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল 4πr²। বোঝা গেছে কি বললাম? তো যারা যারা এখনো লিখে নিচ্ছ তারা লিখে নাও, আমরা এখন চলে আসবো সরাসরি অঙ্কে। তো প্রথম প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? দেখো চারটে অপশন দিয়ে দিচ্ছে, 588 পাই বর্গ সেন্টিমিটার, 392 পাই বর্গ সেন্টিমিটার, 147 পাই বর্গ সেন্টিমিটার, আর 998 পাই বর্গ সেন্টিমিটার। দেখো প্রত্যেকটা অপশনে কিন্তু পাই পেয়ে যাচ্ছে, সুতরাং পাই এর মান কিন্তু আমরা 22/7 এখানে আর বসানোর দরকার নেই, কারণ যেটা আনসার আসবে তার সঙ্গে পাই কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে, পাই এর মান বসানোর দরকার নেই। তো কি বলেছে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য, আমরা প্রথমে কি দেখবো 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তারপর কি দেখবো এটা একটি অর্ধগোলক, তারপর কি দেখবো কি যে সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি ছিল 3πr²। 3 তো বসাচ্ছি, পাইকে রেখে দিয়েছি কারণ অপশনে রাখছে, r² মানে কত 7 এর স্কোয়ার মানে 49, 3 গুণ 49 ইন্টু পাই, গুণ করবো কিভাবে 3 9 7 7 হাতে 2, 3 4 12 দিয়ে 14 হয়ে গেল 147 পাই বর্গ সেন্টিমিটার। এই অপশনটাই কিন্তু হয়ে যাবে আনসার, জাস্ট কয়েকটা লাইন। আচ্ছা তোমরা কি করবে, তোমরা কিন্তু অপশনে লিখবে, মানে পরীক্ষার খাতায় কিভাবে তোমরা লিখবে, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বলে ড্যাশ দিয়ে শুধুমাত্র এই অপশনটা কিন্তু খাতার মধ্যে তোমরা লিখবে। আর এই যেটা করবে সেটা কিন্তু খাতার ডান দিকে একটা দাগ টেনে একটা জায়গা নির্দিষ্ট করে বেছে নিয়ে সেখানে উপরে তোমরা কি লিখবে, রাফ লিখে তারপর এই জায়গা এই যে ক্যালকুলেশনটা এখানে তোমরা কিন্তু সেই ক্যালকুলেশনটা করবে, যাতে করে এক্সামিনার তোমাদের আনসারটা দেখতে পায় আর তোমাদের প্রসেসটাও দেখতে পায়, যাতে করে কিন্তু এক্সামিনারের একখানা ইমপ্রেশন ভালো হবে। এখানে কিন্তু তোমরা জাস্ট আনসার করে দিলেও কিন্তু তোমরা নাম্বার সেমই পাবে, 1 নম্বরই পাবে, কিন্তু এই এক্সামিনারের যে এখানে যে তোমাদের উপর ইমপ্রেসটা হলো সেটা কিন্তু পরবর্তী সময় খাতায় তোমরা যখন বড় বড় কোশ্চেন গুলো করছো সেইখানে কিন্তু তোমাদের এই এফেক্টটা ওখানে গিয়ে পড়বে। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার চলে আসি আরেকটা নতুন অঙ্কে। এবার আসি পরের অঙ্ক। দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল ড্যাশ πr² বর্গ একক। কি এখানে কি বলেছে, ব্যাসার্ধের একক কি 2r, নিরেট গোলক বলেছে তাই তো, আর সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে কি সূত্র হবে 4πr², তাই তো। এখানে r এর মান কিন্তু কি বলছে 2r বলছে, তোমরা কি করবে 2r, এখানে 2r টা আলাদা করে স্কোয়ার করো, তাহলে কি হবে 4r² হয়ে যাবে। তাহলে এখানে এই r² এর জায়গায় কি বসবে 4r² বসবে, তাহলে 4 গুণ 4 16 πr², πr² তো এখানে আছেই, তাহলে 16 কোথায় বসবে, এখানে বসে যাবে। তাহলে এটা কিন্তু জাস্ট করতে 10 সেকেন্ড সময় লাগবে তোমাদের, আর আনসার কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। তো চলো আরো অনেক রকমের আমরা এক্সাম্পল দেখে নিই। এবার আসছি পরের প্রশ্ন, এক দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এই ট্রিক্সে আসার আগে আমি তোমাদের কিছু বেসিক এখান থেকে নলেজ দিয়ে দিই। সেটা হলো দেখো ব্যাসার্ধের একক, ব্যাসার্ধের একক সাধারণত কি হয়, ব্যাসার্ধ যদি আমি করি তাহলে আমরা সাধারণত কিসে লিখছি, মনে করো এর একক হচ্ছে একক হিসেবেই লিখছি একে। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করি, ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা কি করি সবসময় বর্গ একক লিখি, সবসময় কি করি বর্গ একক লিখি। আর আয়তনের ক্ষেত্রে আমরা কি লিখি সবসময় ঘন একক। তোমরা সবাই জানো বর্গ একক মানে কি স্কোয়ার, তাই তো। বর্গ একক কি মনে করো সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটারকে আর ইংরেজিতে কি বলে হয় সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার, বা এটা হচ্ছে কিউব মিটার বা কিউব সেন্টিমিটার, এগুলো কিন্তু আমরা বলে থাকি। দেখ বর্গের আরেকটা অর্থ কি স্কোয়ার করা, আর ঘনের কি করা হয় ঘনকে কিউব করা হয়। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে দেখো নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত কত আছে 2:3,
তাই তো, মানে এটা যদি মনে করো 2 হয়, ক্ষেত্রফলের সময় কি হয়ে যাবে, এটা 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, এটার 2 এরই কিউব কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাতটা কি দিয়েছে, ব্যাসার্ধের অনুপাতটা কি দিয়েছে, 2:3। এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে এখানে যে ক্ষেত্রফলই বলুক না কেন, সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আর এই ট্রিক্সটা কিন্তু আমি শুধুমাত্র গোলকের ক্ষেত্রে বলছি না, যে কোনো কিছু পরিমিতিতে আসা যে কোনো কিছু, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত, গোলক, চোঙ, শঙ্কু, যা তুমি করবে এই একই ফর্মুলা কিন্তু ইউজ হবে, যে কোনো চ্যাপ্টারের কিন্তু একই। যদি মনে করো এখানে বলতো দুটি নিরেট গোলক না বলা হয়, বলতো যে দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এর ক্ষেত্র ব্যাসার্ধের অনুপাত 2:3, সেক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত, একই হবে। বোঝা গেছে কি বললাম? বা বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, বা আয়তনের ক্ষেত্রে অনুপাত কত, একই হবে। তো এখান থেকে ব্যাসার্ধের অনুপাতটা কি বলেছে, 2:3। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলই বলুক না কেন, সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আমরা কি করব, জাস্ট স্কোয়ার করে দেবো। এখানে কি করব, 2 স্কোয়ার 3 স্কোয়ার কি হয়ে যাবে, 4:9। এটাই আনসার, এটাই আনসার। যদি এর সঙ্গে বলা হতো আয়তনের অনুপাত কত, তাহলে আয়তন কি করতাম, 2 কিউব 3 কিউব কি যাবে, 8:27। এটাই হচ্ছে আয়তনের অনুপাত। তাহলে বোঝা গেল কি, যেটাই দিক না কেন সেখানে কিন্তু একই হবে। ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে গেলে স্কোয়ারের অনুপাত করে দেবো, আয়তন বলতে গেলে কিউবের অনুপাত করে দেবো। যদি মনে করো আয়তনের অনুপাত দেওয়া হয়েছে, ব্যাসার্ধ অনুপাত চেয়েছে, তখন কিন্তু উল্টো কিউব রুট করে দেবো। যেমন একটা উদাহরণ এক্ষুনি আসছি, এই অঙ্কটা দেখো তোমরা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলেছে 64:27, হলে ব্যাসার্ধের অনুপাত কত। আয়তনের অনুপাত কি বলেছে, 64:27। 64 কি বলেছে, 27। ব্যাসার্ধের অনুপাত করতে গেলে কি করতে হবে, যেমন ঘন করতে হয়েছিল ব্যাসার্ধ থেকে আয়তনে যেতে গেলে, তেমন উল্টো আয়তন থেকে ব্যাসার্ধ যেতে গেলে কি করতে হবে, কিউব রুট করতে হবে। কি করতে হবে, কিউব রুট করতে হবে। এটা কত হবে, 4 হবে, এটা কত হবে, 3 হবে। ইজি হয়ে গেল, 4:3 কিন্তু এই প্রশ্নের উত্তর। বোঝা গেছে কি বললাম? যদি আয়তন অনুপাত এখানে বলতো, এখানে 64 না দিয়ে বলতো 8, আর এখানে বলতো 1, দেখো সেকেন্ড অঙ্ক 8:1 বলছে, তাহলে কি হয়ে যাবে, 8 এর কিউব রুট 2, 2:1, 1 এর কিউব রুট 1 হয়ে গেল উত্তর। যা বলবে প্যাটার্নে বসাবো, অঙ্ক শেষ। বোঝা গেছে, 1 সেকেন্ডে একটা করে অঙ্ক হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আয়তনের অনুপাত বলে দিয়েছে। যদি এখানে বলতো ব্যাসার্ধের অনুপাত না, মনে করো ব্যাসার্ধের অনুপাত না, কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে। কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে। এরা সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত চেয়েছে, কিন্তু এখান থেকে কি চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 8:1। এখান থেকে আমরা ব্যাসার্ধের ক্ষেত্রফলের অনুপাতে আসবো, কি হয়ে যাবে, 2:1। তারপর সমগ্র তলের ক্ষেত্রফলে চলে আসবো, কি হয়ে যাবে, 4:1। এটা কিন্তু আনসার হয়ে যাবে 8:1। আয়তন থেকে যেখানেই বলুক না, এই তিনটার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করবে। ব্যাসার্ধ থেকে আয়তন বলবে, ব্যাসার্ধ থেকে ক্ষেত্রফল বলবে, ক্ষেত্রফল থেকে আয়তন বলবে, আয়তন থেকে ক্ষেত্রফল বলবে, আয়তন থেকে ব্যাসার্ধ বলবে, ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বলবে। যেটাই বলুক না কেন, এই একই ভাবে কিন্তু অঙ্কটা। পরের অঙ্ক দেখো, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান যদি সমান হয়, তবে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। বক্রতলের ক্ষেত্রফল জানি আমরা কি, 4πr², আর আয়তনের ক্ষেত্রফল জানি কি আমরা, 4/3πr³। কিন্তু আয়তনের কত গুণ বলেছে, 3 গুণ। আগে একটা 3 বসিয়ে দিলাম, 3 কেটে গেল, এপাশে 4, এপাশে 4, এপাশের পাই কেটে গেল। এইবার পড়ে থাকছে কি, r³, আর এখানে কি থাকছে, r²। মানে কি, দুটো r, আর r³ মানে কত, 3টে r। একটা আর কেটে গেল, তাহলে r = কিছু না পড়ে থাকা মানে হচ্ছে 1। কত, এটা হলো আনসার। এর আনসার হয়ে যাবে যে ব্যাসার্ধ কত হবে, 1 হবে। কোনো কিন্তু আমরা সেন্টিমিটার মিটার বসাবো না, যতক্ষণ না প্রশ্নে সেটা বলে দিচ্ছে। যদি প্রশ্নে কিছু না বলে দেওয়া থাকে, তাহলে কি হয়ে যাবে, আর একক হয়ে যাবে। কোন রকম যদি ইউনিট বা এককের কথা ওরা উল্লেখ না করে, তাহলে কিন্তু আমরা নিজে থেকে কিছু বসাবো না, সেখানে কিন্তু শুধুমাত্র এককই তার ইউনিট হবে। বোঝা গেছে কি বললাম? তো চলো আমরা আরো কিছু প্রশ্ন দেখে নিই। দেখো নেক্সট অঙ্ক কি আছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। ইউনিক টাইপের অঙ্ক। আর দেখে নাও একটা ছোট্ট ট্রিক্স।
আমরা মনে করি 100, আমরা মনে করি কি ব্যাসার্ধ হচ্ছে 100, কতবার বৃদ্ধি পাবে? দুবার, কারণ পাই 4 পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ কতবার রিপিট হচ্ছে? দুইবার হচ্ছে, আর দুবার বৃদ্ধি পাচ্ছে ব্যাসার্ধ। তাহলে কি হবে? 50% বৃদ্ধি বলছে, তাহলে 150/100 ইন্টু 150/100। দেখো দুটো শূন্য কেটে দিলাম, উপরে একটা শূন্য নিচের একটা শূন্য, উপরে নিচে কত হচ্ছে? 225 হয়ে যাচ্ছে। ছিল কত? 100, ছিল কত? 100 না 225 আমরা এই মুহূর্তে পাচ্ছি কখন? না 50% বৃদ্ধি করলে। তাহলে কত শতাংশ বৃদ্ধি পেল? 100 আমরা এখান থেকে বিয়োগ করে দেবো, 125% কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। জাস্ট একটুখানির জন্য এইটুকুর মধ্যেই কিন্তু আমাদের অঙ্ক। ধরে নেবো 100 দুবার 50 করে বৃদ্ধি পেলে 150 ইন্টু 150/100 কেটা কাটাকুটি করবো, 225 আনসার আসবে। কতটা বৃদ্ধি পেয়েছে? -100 করে দেবো, আনসার বেরিয়ে গেল 125%। এরকম কিন্তু অঙ্ক পরীক্ষার সময় তোমরা দেখবে। বোঝা গেছে কি বললাম? এরকম অঙ্ক তোমরা পরীক্ষার সময় দেখতে পাবে। 50% বৃদ্ধি পাওয়া, 20% বৃদ্ধি পাওয়া, 10% বৃদ্ধি পাওয়া, এরকম কিন্তু আসবে। মনে করো যদি 10% বৃদ্ধি পেতো, দেখে নাও এখান থেকে আরো একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। মনে করো তোমরা এখান থেকে 10% বৃদ্ধি পেলো, তখন কি করতাম? 100 ধরে নিতাম, 110/100, 110/100, 4টে শূন্য কেটে দিতাম, হয়ে যেত কত? 121। তখন কি করতাম? কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? এখান থেকে আবার -100 করে দিতাম, জাস্ট 21% কিন্তু বৃদ্ধি পাবে। বোঝা গেছে কি বললাম? যেটাই দিক না কেন একই ফর্মুলা, একই ট্রিক্স, একইভাবে অঙ্ক, আর একইভাবে সময় বাঁচানো, আর একইভাবে নাম্বার পাবে। পরের অঙ্ক দেখি আছে, একটি অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফল যদি সমান হয় তবে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি? অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি আমরা পড়েছিলাম? 2πr³। এটাই কার সঙ্গে সমান বলছে? সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে। সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি পড়েছিলাম? 3πr², তাই তো? পাই কেটে গেল, তাহলে r³। আচ্ছা, এখানে আর স্কয়ার মানে কত? দুটো আর। এখানে আর কিউব মানে কত? তিনটে আর। জাস্ট আর স্কয়ারের সঙ্গে কিউব কেটে দিয়ে কি একটাই আর রেখে দেবো, তাহলে আর সমান সমান কি হয়ে যাবে? 3/2। 3/2 মানে কি? 1/2 একক। বোঝা গেছে কি বললাম? 1/2 একক হয়ে গেল অঙ্ক। জাস্ট এইটুকুর মধ্যে কিন্তু অঙ্ক শেষ। বোঝা গেছে কি বলছি? তাহলে কিন্তু এত ছোট ছোট পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের নাম্বার কিন্তু ইজিলি নিয়ে চলে আসতে পারবে। আর কতক্ষণই বা লাগবে? 10 সেকেন্ড, হার্ডলি 10 সেকেন্ড, তার উপরে কিন্তু আর সময় তোমাদের লাগবে না। তোমরা কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষা খাতায় বাঁচাতে পারবে। তো বলো তোমাদের এরকম সেশন আরো চাই কিনা বিভিন্ন চ্যাপ্টারের উপরে? শুধুমাত্র অঙ্ক না, আমি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, যে সমস্ত সায়েন্স রয়েছে সেই সমস্ত সায়েন্সে কি করে অনেক শর্ট ট্রিক্সে মনে রাখার পদ্ধতি, কি করে ভৌত বিজ্ঞানের অঙ্ক অনেক শর্টে করা যায়, সেই সমস্তগুলো আলোচনা করে দেবো। তো তোমাদের কমেন্ট সেকশনে তোমরা জানাবে যে তোমাদের এরকম ভিডিও তোমাদের কেমন লাগছে, আর তোমরা আরো ভবিষ্যতে চাও কিনা। তো যারা যারা সাবস্ক্রাইব করোনি, এখনো ভাবছো যে সাবস্ক্রাইব করবো কিনা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, না হলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করতে চলেছো। তো বন্ধুদেরকে আরো বলো যে শেয়ার করো তোমাদের বিভিন্ন রকম গ্রুপে, আর সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো আমার টার্গেট। তো আজকের মতো এই অবধি, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ক্লাসে।